দেখছি আমি, দেখছো তুমি, আর দেখছে অন্যজনে। জীবনগুলো সব একই, শুধু তফাৎ দৃষ্টিকোণে। আসলে আমাদের কাছে, প্রত্যেকের কাছে আলাদা আলাদাভাবে এই সমাজ, এই পরিবেশ, মানুষজন, আলাদা আলাদা অভিজ্ঞতার যে প্রলেপটা পড়ছে আর কি আমাদের স্মৃতিতে, সেটা আসলে কিন্তু আমাদের দৃষ্টিকোণ বদলে যাচ্ছে। তো আমি মূলত এই এপিসোডগুলোর মাধ্যমে যেটা মানে নিজেও জানতে চাইছি সেটা হচ্ছে যে যিনি আমার এই এপিসোডে অতিথি হিসেবে আসছেন বা থাকবেন, যার সাথে কথাবার্তা হবে আগামীতে, তো তার জীবনের কথা জানতে চাইবো। তার জীবনের মানে ওঠা পড়া, অসফল জীবন হোক বা সফল জীবন হোক, সেটা কোনো বড় ম্যাটার করছে না। ম্যাটার করছে যে তিনি সমাজকে কেমনভাবে দেখছেন, তার জীবন অভিজ্ঞতা আমি মূলত জানার চেষ্টা করব। এবং আপনার পরিচিত যদি কেউ থাকেন, আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনি নিজেও যদি চান যে আপনি এপিসোডে আসবেন, সেক্ষেত্রেও আপনি যোগাযোগ করতে পারেন। ওপেন একেবারে একটা ইনভাইটেশন সবার জন্য সেটা থাকছে। তার জন্য যে সফল হতেই হবে এমন কোনো কিন্তু ব্যাপার না, সফল না হলেও চলবে। সফল মানুষের কথা তো অনেকেই শোনে। আমি সফল বিফল দুটো মানুষের কাছ থেকেই এই সমাজকে চিনতে শিখব। ঠিক, হ্যাঁ। তো সেটা আমিও যেমন শিখবো, যারা এপিসোড দেখবে তারাও জানতে পারবে, এবং সাথে সাথে তাদের যে চিন্তাভাবনার স্রোত, তার উৎস কোথায় সেটাও জানতে পারবো, এবং সেখান থেকে আমি নিজে বুঝতে পারবো যে আমার কি করা উচিত। মূলত আমি আমার নিজের সুবিধার জন্য এই ধরনের ব্যাপারটা করছি, এবং বিভিন্ন প্রফেশনের মানুষের সাথে আমি মিট আপ করবো, এবং এই এপিসোডগুলো চেষ্টা করব রবিবার রবিবার করে দেওয়ার। সেখানে একজন সবজি বিক্রেতার সাথে যেমন কথাবার্তা থাকবে, একজন রিক্সা চালক তার সাথে কথাবার্তা থাকবেন, একজন মুদিখানার দোকানদার তার সাথেও কথাবার্তা থাকবে। আমি সমাজের সাথে জুড়তে চাই, তো সেই জায়গা থেকেই দেবাশিস চৌধুরী আমার সাথে আছেন। তিনি মা নর্মদার পরিক্রমাকারী, কিন্তু এই মুহূর্তে মা নর্মদার পরিক্রমাকারী আপনারা এটা ভুলে যান। মানুষ দেবাশিস দার সাথে আমি এখন কথা বলছি। দেবাশিস দা, তোমার জীবনের কথা আমি শুনবো আজকে, এবং সেই কথা আমার সাথে সাথে কিন্তু যারা তোমাকে চেনে অলরেডি, তোমার একাধিক এপিসোডে মা নর্মদার প্রতি তুমি মানুষকে উৎসাহিত করছো, তুমি সময় দিচ্ছ, আমাকে ইন্টারভিউ দিচ্ছ, তো তারাও কিন্তু তোমার জীবনের কথা জানবে, এবং খুব সৎ আমরা আলোচনা করব। সেই কারণেই আমি প্রথমেই আমি আমার দর্শক যারা আছেন তাদেরকেও তৈরি করলাম যে দেখুন, সফলতা শুধু খুঁজবেন না, বিফলতাও থাকুক, সবটাই থাকুক। দেওয়ালে যদি এখন এটাতে ঘুষি মারি, এ তো যেমন জোরে ঘুষি মারবো তেমন জোরে আমার হাতে ব্যথা পাবো। তো এইভাবে আলোচনাটা এতটাই পরিষ্কার হোক যে ঘুষি মানে লাগবে, সিনেমার মতো ঢিসুম করে একটা শব্দ যেন না হয়। তো জীবনের কথা হোক, সিনেমার নয়, এলোমেলো কোনো কিছু, বানানো কোনো কিছু নয়। তো তোমার কোথা থেকে শুরু করি তোমার জীবন জানতে? নর্মদাকে ছেড়ে দিলে পড়ে থাকছে তোমার জীবনের একটা বিশাল কর্মজীবন। পুরুষ মানুষের ক্ষেত্রে কর্ম তো কর্মপ্রধান জীবনটাই বেশি তাদের। কি করে ছেলে, কি করে? হ্যাঁ, তো তুমি তোমার কর্মজীবনের কথা একটু বলো, শুনি। আচ্ছা, প্রথমে আমি নমস্কার জানাচ্ছি আমরা দুজনে এটাতে খুবই একটা সমস্ত শ্রোতা বন্ধুদের। আর কর্মজীবন তো আমি রেলওয়েতে সার্ভিস করেছি, আর তাহলে আমার ইনিশিয়াল থেকেই বলি, জন্মবৃত্তান্ত মানুষ থেকেই শুরু করি একেবারে, তুমি নির্দ্বিধায় একদম। আমি আমার বাবা মার বড় সন্তান। আমার উপরে একজন সন্তান হয়েছিল বাবা আমার, এবং সে 3 দিনের মধ্যে মারা যায় অ্যাকচুয়ালি, সেই সন্তান বাবা আমার। তার 12 বছর পরে আমার জন্ম হয়। এই ঘটনাটা আমি জানতে পারি ধরো প্রায় কিছু না হলেও 40 বছর পরে। তোমার যখন 40 বছর বয়স, তখন আমি এই ঘটনাটা জানতে পারি, এবং খুব হঠাৎ করেই জেনেছিলাম অ্যাকচুয়ালি। বাবা মার মুখ থেকেও আমি শুনিনি, কেন তখন আমি হাওড়ায় চাকরি করতাম। কিভাবে জেনেছি ব্যাপারটা, কিভাবে হয়েছে, হাওড়ায় চাকরি করতাম। হাওড়া রুট রিলে কেবিন আছে, রুট রিলে কেবিনে যেখান থেকে সমস্ত ট্রেন কন্ট্রোল হয়। তো
তো জেনারেলি কী হয়, হাওড়ায় রাত্রি 12:30 1টার পরে ট্রেন সার্ভিস কমে যায়, মানে আর থাকেই না ট্রেন, লোকাল ফোকাল যা আছে সব চলে যায়। আর ভোরবেলা ওই 2:30 3টার থেকে আবার শুরু হয়। ওই যে 2 ঘন্টার গ্যাপ, 2 ঘন্টার গ্যাপে আমাদের চাকরিতে কেউ ঘুমাতাম না আমরা রাত্রিবেলা। তো ন্যাচারালি বিভিন্ন গল্প টল্প হতো, বুঝেছো তো, ফ্রি মুডে গল্প হতো। তা আমাদের ওই সময় একজন ভদ্রলোক আমাদের সঙ্গে চাকরি করতেন, চক্রবর্তীদা বলে নাম। তো ওনার একটা ছিল কি, উনি খুব হাত ফাত দেখতেন। তো রাত্রিবেলা উনি যদি ডিউটিতে থাকতেন আমরা হাত দেখাতাম ওনাকে, হ্যাঁ চোখে দেখুন কি হবে। হ্যাঁ, আর খুব পেছনে লাগা হতো, কলিগ হলে যা হয়, অনেক বয়স্ক আমাদের চেয়ে, কিন্তু মজাও করতাম খুব। তো একদিন ক্যাজুয়ালি ওরকম আমার হাতটা দেখছে, দেখতে দেখতে বলছে যে আরে তোর হাত তো মারাত্মক। হ্যাঁ, আমার তো বয়সে ছোট বলে তুই তুই করে বলতাম। আচ্ছা, তোর হাত তো মারাত্মক হলে কেন, মারাত্মকের কি হয়েছে? বললো তুই চাঁদপালা ছেলে। আমার সে আবার কি জিনিস? বলো তোর জন্ম না নর্মাল ওয়েতে হয়নি, তুই একটু বাড়িতে জিজ্ঞেস করিস তোর মা বাবা যদি থাকে, মানে বাবা তো নেই এখন, মা আছে, বলে মাকে জিজ্ঞেস করিস, তো জন্ম কোনো না কোনো প্রেয়ারে হয়েছে, নর্মাল ইয়েতে হয়নি। আচ্ছা, তখন আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞেস করবো। তো পরের দিন মাকে এসে বললাম আমি এই ব্যাপার। তো বাবা মা খুব ফ্রি ছিল আমাদের সঙ্গে। মাকে বললাম এরকম, তুমি কি কোনো মানত করেছিলে আমার জন্মের জন্য? তখন বলছে হ্যাঁ, আমি পীর বাবার কাছে মানত করে তোকে পেয়েছি। তো তখন মা ঘটনাটা বলে যে প্রায় 12 বছর পরে প্রথম সন্তানের মৃত্যুর পরে আমার জন্ম হয়, এবং একজন পীর বাবার কাছে মানত করার পরে আমার জন্ম হয়। এবং আমি আমার নিজের জীবনেও দেখেছি মুসলিমদের প্রতি আমার কেন জানি না কিছুটা হলেও দুর্বলতা আছে। এবং তুমি আমার বাড়িতে কোরআনও পাবে, বুঝেছো তো, মাঝে মাঝে পড়েছি কোরআন। তো যেটা আমরা দেখি ধর্মের গোড়ামি তাতে নয়, নর্মালিতে মানে কিছুটা হলেও দুর্বলতা আছে ওদের প্রতি। এবং মুসলিমদের যে ধর্মক্ষেত্র প্রচুর জায়গায় আমি গেছি, তোমার রাজস্থানে বলো বা দিল্লিতে বলো, জামা মসজিদ ফসজিদ যেগুলো আছে, তো সেসব জায়গায় আমি ঘুরেছি। মানে মুসলিম ইয়ে থাকলে আমি চলে যেতাম ওখানে, মাজার ফাজার হলেও যেতাম। আর যাই হোক, তো নর্মাল ধরো যেরকম শিশু জন্মালে তাকে স্কুলে ভর্তি করতে হয়, তো আমাকেও স্কুলে আমার এক দাদা ছিল, অনেক বড় দাদা, মিনস পাড়ার দাদা, মানে পাড়া না, খুব ক্লোজ রিলেটিভ, মানে রিলেটিভের মধ্যে, রিলেটিভও বলবো না, মানে পাড়ার লোকেরা, তখনকার মানুষ অন্যরকম ছিল, নিজেরই মনে করতো সবাইকে। তো সেই দাদা আমায় নিয়ে গেল ভর্তি করাতে, ক্লাস 1-এ ভর্তি হব। স্কুলে যা যা জিজ্ঞেস করলো বললাম, বলার পরে আমাকে ক্লাস 1-এ না নিয়ে ক্লাস 3-তে ভর্তি করে দিল। আচ্ছা, মানে সরাসরি ক্লাস 3-তে অ্যাডমিশন দিল। অ্যাডমিশন দেওয়ার পরে যথারীতি পড়াশোনাও করছি, মানে কোনো পরীক্ষায় ফেলও করা নেই বা এরকম কিছু নেই, ফাঁকি মারতাম হয়তো পড়াশোনায়, কিন্তু তখনকার যুগে চাকরি টাকরি পাওয়াটাও অনেক ইজি ছিল। মানে গ্র্যাজুয়েশনে আগেই আমি 2টো চাকরি পেয়েছিলাম। আচ্ছা, তো ভাবলাম যে একটা রেলেও পেয়েছিলাম আমি সেই সময়। তো ভাবলাম যে তখনকার দিনে রেলওয়েতে সার্ভিস করতে গেলে মিনিমাম ওই উচ্চ মাধ্যমিক পাস হলেই হয়ে যেত। তখন আমাদের সময় উচ্চ মাধ্যমিক ছিল, পেয়েও ছিলাম। তো ভাবলাম তোর গ্র্যাজুয়েশন করি তারপরে চাকরি করবো, মানে তখন এতটাই ইজি ছিল চাকরি পাওয়া, নর্মাল মেরিটের ছেলেমেয়েরাও চাকরি পেয়ে যেত। আর বছরে কিছু না হলো 8-9টা এমপ্লয়মেন্টের সুযোগ আসতো প্রত্যেক বছরে, পরীক্ষা দেওয়ার প্রচুর স্কোপ থাকতো। যাই হোক, ওইটাতে না ঢোকার পরে গ্র্যাজুয়েশনে যখন রেজাল্ট বেরোলো, তার মধ্যে হয়তো এটা ওটা পরীক্ষা দিচ্ছি, গ্র্যাজুয়েশনের রেজাল্ট বেরোনোর মাস 2-2.5 মধ্যেই আমি এই যে চাকরিটা শেষ করলাম, রেলওয়েতে সার্ভিস পেলাম। তো এটা কি কোন পোস্টে তুমি পেলে? আমি শুরুতে পেয়েছিলাম অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারে। আচ্ছা, হ্যাঁ, তখন আর ওই রাত্রি জাগরণের চাকরি ছিল অ্যাকচুয়ালি। ওটা কত সালে পেলে? ওটা পেয়েছি 76 সালে,
1976 1976 সালে ডিসেম্বর মাসে, 1 ডিসেম্বর আমি জয়েন করি অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। এবং তুমি যখন রিটায়ার হলে তখন আমি স্টেশন ম্যানেজার হিসেবে অটোমেটিক্যালি তোমার র্যাঙ্কিং আপগ্রেড হতে থাকবে, র্যাঙ্কিং হয়, ওটা অটোমেটিক্যালি হয়, তো কোনো ইয়ের ব্যাপার নেই। আচ্ছা, মানে এই যে ধরো স্টেশন ম্যানেজার আর স্টেশন মাস্টার, এই দুটোর মধ্যে ফারাক কি? স্টেশন মাস্টাররা ধরো ট্রেন অপারেশনের সঙ্গে ডাইরেক্ট যুক্ত থাকে, মানে একটা মাত্র পার্টিকুলার স্টেশনের নাকি? একটা মাত্র স্টেশনে একটা শিফটে 8 ঘন্টা শিফট হলো, আর কোনো কোনো জায়গায় 6 ঘন্টারও আছে, যেখানে রুট রিলে ইন্টারলকিং সিস্টেম আছে, প্রেশার অফ ওয়ার্ক বেশি থাকলে সেখানে 6 ঘন্টা করে ডিউটি হয়। কিন্তু মোরাললেস ধরো রেস্টের আওয়ার্স, মানে সারা সপ্তাহে যে তোমার ডিউটি আওয়ার্সটা কাছাকাছি থাকে, কোথাও 42 ঘন্টা, কোথাও 48 ঘন্টা, এরকম টাইপের থাকে। স্টেশন ম্যানেজারের ক্ষেত্রে তাকে তখন ওই অপারেশনাল ডিউটি করতে হয় না, কিন্তু কে কি ডিউটি করবে না করবে, ওই স্টেশনে যত স্টাফ আছে তাদের ডিউটিগুলো ভাগ করে দেওয়া। কেউ ছুটিতে গেলে, দায়িত্ব কি পার্টিকুলার একটাই স্টেশন না একাধিক স্টেশন? না, তার একটাই স্টেশন, মানে সে হচ্ছে ওই রোস্টারটা তৈরি করছে, এবং কে কোথায় ছুটিতে যাবে, কাকে ম্যানেজ করবে, হয়তো লোক নেই সেই সময়, অন্য জায়গা থেকে লোক আনিয়ে নিল, মানে এরও ওপরে আরও ইন্সপেক্টররা আছে, তাদের সঙ্গে কথাবার্তা বলে। তার মানে স্টেশন মাস্টারের যে কাজ সেটাও কিন্তু তোমার হাতে তখন? হ্যাঁ, মানে স্টেশন মাস্টার ধরো কোনো কারণে যদি মানে তার ডিউটি যদি এদিক ওদিক করতে হয়, তুমি সেক্ষেত্রে আমাকেও গিয়ে বসে তার ডিউটি করতে হতো মাঝে সাঝে। না, সেটা তুমি শিখে এসছো বলে, কিন্তু শেষ যখন তুমি রিটায়ার হচ্ছ তখন তোমার পোস্টিং হচ্ছে স্টেশন মাস্টারের ওপরের পোস্টিং। হ্যাঁ, মানে স্টেশন মাস্টারেরও রোস্টিং বা তার ডিউটি শিডিউল তুমি তৈরি করে দিচ্ছ, তোমার দায়িত্বে পুরো স্টেশনটা তোমার দায়িত্ব। হ্যাঁ, মানে যে কোনো কিছু হলে তার জবাবদিহি আমাকেই করতে। কিন্তু আমরা আপাত দৃষ্টিতে যেটা জানি আর কি নর্মালি, বা আমি জানতাম যেটা, সেটা হচ্ছে যে স্টেশন মাস্টারই বোধহয় সব জবাবদিহিটা করে, কিন্তু না, স্টেশন ম্যানেজার স্টেশন মাস্টার জবাবদিহি করে, তাৎক্ষণিক জবাবদিহি করে। ধরো এমন একটা বড় ঘটনায় যদি কিছু হয়, সেক্ষেত্রে তখন স্টেশন ম্যানেজারকে তার জবাবদিহি করতে হয়। এবার ট্রেন কেন লেট, এই সেই হ্যান ত্যান, এগুলো স্টেশন মাস্টারের হাতে পুরো। বাকি কোনো স্টেশনের কোনো কাজ দরকার, বা রাস্তা হচ্ছে না, বা অ্যাপ্রোচ রোড খারাপ, বা কাউন্টার বাড়াতে হবে, সেক্ষেত্রে স্টেশন ম্যানেজারের ওটা ইনভলভমেন্ট। ওকে, ঠিক, বেশ। তো সেই হিসেবে চাকরিতেও ঢুকে গেলাম, চাকরিও করলাম, প্রায় 41 বছর চাকরি করেছি আমি। খুব অল্প বয়সে চাকরি পেয়েছি, 19 বছর বয়স। তো আর লোকের কি হয় যে স্ট্রাগল লাইফ বা এটা আমি ফিল করিনি কোনোদিনও, মানে স্ট্রাগল করা বা কষ্ট পাওয়া, কষ্ট করা, সেগুলো আমার কোনোদিন হয়নি। সবই যেন ন্যাচারালি হয়ে যেত। ধরো অফিসিয়ালি যদি কোনো সমস্যা হয়, সেটাও ন্যাচারালি ঠিক হয়ে যেত, মানে আমায় কিছু করতে হতো না। মানে ধরো নর্মালি একটা অফিসে আমরা যা দেখি আর কি, বা শুনি, যা একটা মানে কলিগস তাদের নিজেদের মধ্যে একটা লেগ পুলিং, বা ঠিক আছে ওই ডিউটিটা ও করুক, বা ওকে আমি এটা করে একটু পেছনে ফেলে দিই। হ্যাঁ, না, সেইটা ধরো লেগ পুলিং যেটা আছে, সেটা ডিপেন্ড করছে মাথার উপরে, মানে যে হেড তার উপর ডিপেন্ড করে। যেন বাড়িতে বাবা মা যদি ঠিক থাকে, ছেলেমেয়েরা ঠিক হবে। তো সেরকমই স্টেশনের ক্ষেত্রেও তাই হয়। তুমি যদি নিঃস্বার্থভাবে সব কিছু করো, তো সেক্ষেত্রে লেগ পুলিংয়ের ব্যাপার আসে না। ধরো আমাদের সমস্যা কোথায় হয়, ছুটি নিয়েই সমস্যা হয়। কারো বাড়িতে কোনো অসুবিধা হলো, ছুটি পাচ্ছে না, তোমরা আচ্ছা ঠিক আছে, তো বুঝলাম ওর গুরুত্ব আছে, সেখানে বলে যাও, তুমি যাও, 2 দিন কাটিয়ে এসো, আমি তোমার জায়গায়, কেউ লোক না পেলে আমিই করে দেবো ডিউটি। আসলে আমার এই ধরনের এপিসোডের আর কি মূল জায়গাটা হচ্ছে এটাই। ধরো তোমার ওই সিচুয়েশনে, মানে তোমাকে দিয়ে আমি বলছি মিস তোমার মনোভাবাপন্ন, তোমার এখানে মনোভাবাপন্ন যে ব্যাপারটা, যে ঠিক আছে ওর সত্যি ওটা ওর গুরুত্ব আছে, প্রয়োজন আছে, আর আমিও করে দিতেই পারি এটা, বা হয়তো আমি করে দিচ্ছি, প্রয়োজনে ও হয়তো কোনোদিন করে দেবে, এই আশাটা নিয়েও যদি করে দেওয়াটা, মানে কেওয়াস না তৈরি করে দেওয়া, হ্যাঁ, এইটাই তো সবার মনোভাব যদি রাখে, সে চাকরির ক্ষেত্রে হোক, সংসারের ক্ষেত্রে হোক, মানে তোমায় কিছুটা ছাড়তে হবে কিছুটা পেতে গেলে। তো সেক্ষেত্রে আমিও অনেক হেল্প পেয়েছি। আর তুমি যদি বলো মানে দৈবিক সাহায্য,
দৈবিক সাহায্য আমার চাকরি জীবনে পদে পদে পেয়েছে। আমি ধরো একটা উদাহরণ দিচ্ছি, ধরো আমি রিটায়ারের মাস 5-6 আগে, 5-6 মাস আগে একটা মালগাড়ি ঢুকছিল আন্দুল স্টেশনে। আন্দুল থেকে আমি রিটায়ার করেছি। তো মালগাড়িটা সিগন্যাল লাল অবস্থায় পার হয়ে গিয়ে ইঞ্জিনটা ডিরেল্ড হয়ে যায়, যেহেতু পয়েন্ট তার ফেভারে সেট ছিল না। মানে ওই যে মানে রেলের যে লাইনটা যেটা আছে, যেটা ওই মোটরাইজ হয়ে এখন এদিক ওদিক হয়, ওটা যেহেতু ওর রুট অনুযায়ী ঠিক ছিল না, অন্যদিকে সরানো ছিল, ও এসে ডিরেল হয়ে গেছে। আচ্ছা, মানে লাইন থেকে চাকাটা নেমে গেছে। এই ঘটনাটা যখন ঘটে তখন ধরো দুপুর 1:30 বাজে। আচ্ছা, এবারে স্টেশন ম্যানেজারের নিয়ম হচ্ছে সবসময় স্টেশনে থাকতে হবে। তো সেই মুহূর্তে আমি স্টেশন থেকে একটু বাইরে বেরিয়েছিলাম মানে কি ওখানকার লোকাল কিছু লোকের সঙ্গে কথাবার্তা বলার ছিল, কিছু সমস্যা ছিল, লোকাল সমস্যা। তো তাদের সঙ্গে কথা বলতে গেছিলাম, তার মধ্যে ডিরেল হয়েছে। এবার তো ন্যাচারালি সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু হয়েছে কন্ট্রোল থেকে আমাকে। এবং ইনসিডেন্টালি দেখো কীরকম ওদের সঙ্গে কথাবার্তা বলে জাস্ট আমি স্টেশনের দরজা দিয়ে ঢুকেছি আর সঙ্গে সঙ্গে ডিরেলমেন্ট হয়েছে। মানে যখন খোঁজাখুঁজি শুরু হয়েছে তখন আমি অলরেডি প্যানেলে উঠে গেছি। আচ্ছা, তো এটা তো আমি বলবো দৈবিক কৃপাই। এটা ধরো যদি আমি আরো 10 মিনিট পরে আসতাম তা আমাকে হাজার রকম এর জবাব দিতে হতো, কেন তুমি কোথায় ছিলে। তুমি যতই তুমি রেলেরই কাজে বাইরের লোকজনের সাথে আলোচনা করতে গেছো, বাট সে বলবে যে না তুমি কেন গেছো, তুমি ওদেরকে তো ডেকে নিতে পারতে। তখন হাজার রকম প্রশ্ন আসে, ওটাকে ধরেই আরো বাগড়া দেওয়া শুরু হয়। এরকম অনেক ঘটনাই হয়েছে। ধরো এই যে চাকরি জীবন তোমার, চাকরি জীবনে রেলের মতো চাকরি মিন্স বলতে আমি বলছি যে এখানে কোনো শিডিউলের কোনো ঠিক নেই। মানে তুমি ডিউটিতে বেরোচ্ছ, পরের ডিউটিটাও করে হয়তো তোমাকে বাড়ি ফিরতে হতে পারে, অনেক ডবল ডিউটি করতে হতে পারে আর কি, যদি পরের জন না আসে। তো সেক্ষেত্রে এই যে পরিবার বলো, পরিবারে ছেলে মেয়ে মানে তোমার যে যারা আছে আর কি, মানে তাদেরকে দেখাশোনা করা বা বৌদির জায়গা থেকে কোনো অভিযোগ ইত্যাদি সেই ব্যাপারগুলো কিভাবে সামলেছো? কি হয়, পরিবারের লোকরা অভ্যস্ত হয়ে যায় এতে। তারাও তো দেখছে টেলিফোন আসছে, এরকম তো অনেক দিন হয়েছে। ধরো আমি আন্দুল থেকে গড়িয়ায় বাড়িতে এসেছি, ডিউটি মানে সন্ধ্যে 6টার পরে বেরিয়েছি, বাড়িতে ঢুকেছি 8টার সময়। ঢুকতে টেলিফোন এলো যে একটা গন্ডগোল হয়েছে, এক্ষুনি স্টেশনে যেতে হবে। একবার আগুন ধরে গেছিল মানে স্টেশনে, যেভাবেই হোক। তো আমি আবার সঙ্গে আবার না খেয়েই বেরিয়ে পড়লাম। ফিরতে ইয়েতেই সঙ্গে গিয়ে স্টেশনে 10টার মধ্যে পৌঁছলাম। এরকম মাঝরাতে হয়েছে ইনসিডেন্ট। রাত্রি 1টার সময় বাড়ি থেকে বেরিয়েছি মোটরসাইকেল নিয়ে আন্দুল স্টেশনের দিকে। তো আমি মানে দেখো, আমার ছোটোবেলা থেকে আমি যতটা শিখেছি অ্যাকচুয়ালি, মানে প্রত্যেকটা মানুষকে তো কিছু, তুমি যেটা আগের দিনের ঋণের কথা বলছিলে না, দেশের প্রতিও একটা ঋণ থাকে মানুষের। দেশের প্রতি ঋণ তুমি শোধ করার উপায় কি? তুমি যে কাজটা করছো সেটা নিঃস্বার্থ এবং নিষ্পাপভাবে করা। মানে বিনিময় যেটা চলে না, তোমার এই কাজটা করে দিচ্ছি, বা আমার ওখানে রিজার্ভেশন কাউন্টার ছিল, অনেকে আসতে দাঁড়া এটা করে দিন রিজার্ভেশন, কিছু পয়সা করিয়ে দেবো। তো আমি কোনোদিনও এর ভেতরে যাইনি, এমনিভাবেই মানে সিম্পল ওয়েতে এমনিই করে দিয়েছি। ঠিক আছে, তোমার যদি পাওয়ার হয় তুমি যেটা ফর্মাল আছে, তুমি সকালবেলা এসে লাইন দাও, সেখানে লাইনে কোনো অসুবিধা হলে আমি তোমায় হেল্প করবো, কিন্তু তুমি লাইন দিয়ে টিকিট কাটো। তো যার জন্য আমার কোনো অসুবিধা হয়নি, বা লোকে যে আমাকে খুব একটা গালিমন্দ করেছে সেরকমও না। না, আমি এই প্রসঙ্গে আসতাম। আমি একটু তোমার বাবার কথা একটু জানতে চাইবো। সেটা হচ্ছে যে মানে তোমার বাবা, তুমি একটু আগেই আমরা আলোচনা করছিলাম যে সংস্কারের কথা আমরা বলছিলাম, তুমি বলছিলে সংস্কারের কথা, যে ছেলেমেয়েরা সেই সংস্কারটা যেমনভাবে পাবে তাদের জীবন কিন্তু সেইভাবে, তারা সমাজকে সেইভাবে দেখতে শিখবে। তো তুমি একটু তোমার বাবার কথা বলো, মানে তোমার চোখে তোমার বাবা কেমন? আমার চোখে বাবা যদি বলো, বাবা ধরো বাবাও রেলওয়ে সার্ভিস করতেন, সিকিউরিটি ডিপার্টমেন্টে করতেন। আচ্ছা, সিকিউরিটি ডিপার্টমেন্টের ধরো
মানে আমাদের এখানকার যে মানে রিটায়ারের আগে উনি ধর শুরু তো করেছিলেন নিচুর থেকে, কিন্তু রিটায়ারের আগে অনেক হাই পোস্টে উঠে যায়, মানে ইকুইভ্যালেন্ট টু ধর এসপি র্যাঙ্ক। এমনি এসপি যেরকম একটা জেলার ইয়েতে থাকে, তো রেলেরও বিভিন্ন ডিভিশন থাকে, সেই ডিভিশনের টোটাল সিকিউরিটির দায়িত্বে উনি থাকতেন। এবং এইগুলো কি হয়, ওনাকে বিভিন্ন ডিভিশন বদলি হয়ে যেতে হতো, ঘুরতে হতো। তো আমরা যার জন্য কলকাতায় বাড়ি ভাড়া করে থাকতাম। আর ছুটি যখন পড়তো, গরমের ছুটি, শীতের ছুটি, তখন আমরা বাবার কাছে যেতাম। আর সরকারি অফিসার হলে কি হয়, তাদের অনেক সুযোগ সুবিধা তখন ছিল। মানে তোমার রান্না করার জন্য একটা লোক থাকতো, তারপরে ঘরদর পরিষ্কার করার জন্য লোক থাকতো, মানে বাংলো টাইপের ঘর ছিল, আউট হাউসে লোক থাকতো, ওরাই সব করতো, হয়ে যেত। তো বাবার ক্ষেত্রে আমি দেখেছি, ধরো সারাদিন তো আমরা যখন গেলাম ছুটিতে, আমরা ভাই বোনেরা খেলাধুলা করেছি, বাবা সেই ভোরবেলা বেরিয়ে গেছে, অনেক রাত্রে ফিরছে হয়তো, কিন্তু মাঝরাতে হয়তো আমার কোনো কারণে ঘুম ভেঙে গেছে, উঠে দেখছি বাবা ডাইনিং টেবিলে বসে বই পড়ছে। রামকৃষ্ণদেব বা বিবেকানন্দ খুব ভক্ত ছিল, মানে ওই ডিউটি থেকে আসার পরেও পরে, হ্যাঁ, খাওয়া দাওয়া করে ও বই নিজের মতো করে বই পড়বে, আর পড়ে টড়ে তারপরে শুতো। এবং এরকম একটা ইনস্ট্যান্ট দিচ্ছি তোমায়, ধর একটা ঘটনা বলছি। তখন বাবা আদ্রা ডিভিশনের চার্জে রয়েছে, এবং আদ্রা ডিভিশন খুব মানে ক্রাইমের দিক দিয়ে খুব ইয়েতে ছিল, খুব তখনকার দিনে রেলের লোহা ফোয়া এগুলো খুব চুরি টুরি হতো আর কি। তো সকালবেলা গেছি, আমরা যেতাম রাত্রে ট্রেনে যেতাম, ভোরবেলা গিয়ে পৌঁছতাম। ভোরবেলা গিয়ে পৌঁছে হাঁটতে, তখন হেঁটে হেঁটেই চলে যেতাম, 1.5 কিলোমিটার 2 কিলোমিটার কোনো ব্যাপারই না, স্কুল কলেজে পড়ি। গিয়ে যখন ঢুকছি বাংলোতে, দেখছি গ্যারেজে একটা গাড়ি দাঁড় করানো আছে, ওই ফিয়েট গাড়ি, পদ্মিনী গাড়ি, আচ্ছা, নতুন গাড়ি। আচ্ছা, তা আমার তো খুব আনন্দ হয়েছে যে একটা গাড়ি, বাবা গাড়ি কিনছে। তা আমি গেছি, গিয়ে বাবা বলে যে এসছি, একটু ঘুমিয়ে নে। তা শুয়েটে উঠে আমি পরে মানে বাবাকে জিজ্ঞেস করলাম যে এরকম, এই গাড়িটা কি তুমি কিনছো? বলছে হ্যাঁ কিনছি না, এটা দিয়ে গেছে। তো তার বিনিময়ে, তখন আমি কলেজে পড়ি, তার বিনিময়ে একদিনের কোনো একটা জায়গায় কোনো ডিউটি দেওয়া যাবে না, মানে যারা প্রোটেকশনে আছে তাদের উইথড্র করলে তার বিনিময়ে এই গাড়িটা পাবো। তো বাবা আবার মজা করে জিজ্ঞেস করছে কী করবো বলতো, গাড়িটা রেখে দেবো? আমাদের তখন অল্প বোধ, হ্যাঁ রেখে দাও। ওমা, তার একদিন পরে দেখছি গাড়ি চলে গেছে। আমি কী হলো বাবা, নিলে না? বললো না রে, ও গাড়ি নিলে অত তেল খরচ কে পোষাবে বলে। তো খুব অনেস্টলি বাবা লাইফ লিড করেছে, আমাদের চোখে দেখা, এবং জীবনে চলার পথগুলো বাবার হাত থেকেই শেখা। এবং বাবা ধরো রিটায়ারের আগে 75-এ, তখন মধু দণ্ডবত ছিল রেলওয়ে মিনিস্টার, ওনার কাছ থেকে রাষ্ট্রপতির রিওয়ার্ড, যেটা পুলিশ মেডেল দেয়, সেটাও পেয়েছিলেন বাবা, বুঝেছো তো? আচ্ছা, ওনার নাম কি? অরুণোদয় চৌধুরী। তোমার মায়ের নাম? মায়ের নাম হচ্ছে শোভা চৌধুরী। তুমি একটু তোমার মায়ের কথা বলো, মানে আচ্ছা, যেহেতু তোমার বাবা বাড়ির বাইরে, ডিউটি নিয়ে সব সময় একটা সাংসারিক যে সমস্ত দায়িত্ব, পুরো এটাই মা চালাতেন। আমরা ধরুন বাবা যখন আমাদের, যখন ক্লাস 9-এ যখন উঠি আমি, তখন থেকে আমরা একা থাকতাম, আর মা পুরো সংসারটা চালাতো, বুঝেছো তো? বাজার আমাকেই করতে দিত। তো তখনকার দিনে ধরো জিনিসপত্রের দাম সস্তা ছিল, আর মা খুব স্ট্রিক্ট ছিল। মানে ধরো আমি যখন কলেজেও পড়ি, যদি বেশি একটু রাত্রি হয়ে যেত, আড্ডা ফাড্ডা মারতে গিয়ে রাত্রি হয়ে গেল, সন্ধ্যের পরে বাড়িতে ঢুকলে মানে লাঠি দিয়ে মারতো, তাই না? এবার লাঠি ভেঙেও ফেলতে একদিন। তো খুব কড়া শাসনে রেখেছিল, যার জন্য আমরা ধরো কোনো বিপথে যাইনি। আমরা যে 3 ভাই আছি বা 1 বোন ছিলাম আমরা, তো বোন তো নেই, মারা গেল কোভিডে। আমরা কোনো সময় কোনো উল্টো পাল্টা করা বা হাবি জাবি মদ সঙ্গে যাওয়া, কোনোদিনও সেই অভ্যাস ছিল না।
অ্যাকচুয়ালি, মানে ভয় পেতাম প্রচণ্ড মাকে। বাবা কোনোদিন আমাদের বকেও নেই, কিছু করেনি, কিন্তু মা প্রচণ্ড বকাবকি করতাম, মানে বেদম মারতো, হয়েছে তো। তো তোমার একেবারে কাজের জগৎ, মানুষকে নিয়ে, সমাজকে নিয়ে, সেই সময় থেকে তুমি সমাজকে দেখতে শুরু করেছো, এবং সেই জায়গায় তোমার বাবার দেওয়া সংস্কার আছে, তোমার মায়ের দেওয়া সংস্কার আছে, তুমি যাদের কাছে পড়াশুনো করেছো, যারা তোমার মাথার উপর গুরুজন, তারা সবাই তোমাকে ছাপ ফেলে গেছে তোমার মনের ভেতরে। এক্স্যাক্টলি তাই। কিন্তু ঘটনা হচ্ছে, আমি যেটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে মুহূর্তে তুমি দায়িত্ব সামলাচ্ছ, সেই সময় সমাজকে তুমি, মানে যে সময় তুমি চাকরি পেয়েছো, সেখানে কিন্তু দায় তোমার। যদি তুমি ভুল কিছু করো, যদি ঠিক কিছু করো, সেটাও দায় তোমার। তো তুমি তখন সমাজকে কেমনভাবে দেখছিলে, আর আজকে সমাজকে তুমি কেমনভাবে দেখছো? না, তখন সমাজকে দেখা বলতে, দেখো, দায় সারাভাবে চাকরি করিনি কোনোদিনও। যে কাজটা করেছি দায়িত্ব নিয়ে করেছে, এবং দায়িত্ব নিতে গিয়ে দেখা যাচ্ছে যে হয়তো আমার 1 ঘন্টা বেশি থাকতেও হচ্ছে অফিসে। কিছুই নয়, এমন একটা শান্টিং এসে গেল বা কাজ এসে গেল, যেটা ধরো আমি আমার রিলিভারকে বলে গেলে তার জিনিসটা বুঝতে আরও 10 মিনিট সময় লাগবে, তো ন্যাচারালি কাজটা পিছিয়ে যাবে। তো ঠিক আছে, আমি বাড়ি গেলাম না সেই মুহূর্তে, ওনাকে নিয়ে চলে গেলাম স্পটে, চলুন না আমরা দুজনে মিলে শান্তি করি। এবারে মিনিট 10-15 একসঙ্গে কাজ করার পরে উনি পুরো ব্যাপারটা বুঝে গেল, তখন আমি নিশ্চিন্ত মনে বাড়ি গেলাম। এগুলো আমি দুম করে ছেড়ে দিয়ে কোনোদিনও যেতাম না। তার মানে তুমি যেটা এখান থেকে, মানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার এর থেকে, কোনো একটা কাজ দুজনেই চাকরি করছো তোমরা, সেইটা তুমি যখন সেটাকে হ্যান্ড ওভার করছো, দায়টা তোমারও আছে। মানে তুমি তার ঘাড়ে বন্দুক রেখে তুমি ফায়ার করার জন্য জিনিসটা, যে ঠিক আছে ওর তো টাইম শুরু হয়ে গেছে, আমার টাইম ভাই ঘড়িতে টাইম শেষ, কাঁটায় কাঁটায় আমি চললাম, এই তুমি এইটা একটু বুঝে নিও এই কাগজটা, বলে তুমি সেটা দিয়ে করোনি? না, কোনোদিনও করিনি আমি। তো এখান থেকে আমি যেটা তোমার জায়গা থেকে যেটা বুঝছি আর কি, তোমার কথা শুনে, মেবি সেটা যারা দেখছেন তারাও বলতে পারবেন যে আমি ঠিক বুঝছি কি ভুল বুঝছি, একটা দায় নেওয়া সব সময়, যাই করছো না কেন সেটা তুমি দায় নিয়ে করছো, নিজের ওপরে নিয়ে করছো, যে ঠিক আছে ভাই এটা দায় আর এটা জবাবদিহি আমার আছে, তো আমি এটাকে করছি যখন, সেটাকে ভালোবেসেই করি, এবং অপরজন তাকেও আমি কোথাও ডিস্টার্বে ফেলবো না, কেন সেও আমার কলিগ, পরের দিন সে চাকরি ছাড়বে, মানে সে ডিউটি থেকে যাবে, হয়তো আমি এসে ডিউটিটা ধরবো, তাই তো সেই যে প্রসেসটা, সেই প্রসেসের জায়গা থেকে এখন ঘটনা হচ্ছে, ধরো তুমি যখন সংসার করলে, যখন তোমার বিয়ে হলো, সেটা কত বছর বয়স? তখন আমার 28 বছর বয়স। 28 বছর বয়স, 1985-এ 28 বছর বয়সে তোমার বিয়ে হচ্ছে। বিয়ে হওয়ার পরে তুমি বাবা হচ্ছ, তো তখন তুমি তোমার বাবাকে যেভাবে দেখেছো, চাকরি বাকরি সামলে সংসারকে তিনি কতটুকু সময় দিতে পারছেন, হ্যাঁ, সেক্ষেত্রে তো তুমি সেই জায়গাটা কি ভরপাই করার চেষ্টা করেছো তোমার জীবনে? হ্যাঁ, ঠিকই তাই। তোমার আমার যখন বিয়ে ঠিক হয় অ্যাকচুয়ালি, প্রথমে তোমার এখন মানে মিসেসের ছবিটা আসে, বুঝলি তো, ছবিটা আসে, বাবা আমাকে বলে যে এরকম তোর এই ছবিটা এসছে, তুই ঠিক কর। তা বললাম যে আরে তোমরা যা ঠিক করবে তাই হবে, বলে তাহলে একদিন চল দেখে আসি। তো আমি কিন্তু বিয়ের আগে মেয়েকেও দেখিনি, আমি বিয়ের পিঁড়িতে বসে ফার্স্ট মেয়েকে দেখি। আর বাবা তারপরে একদিন, তখন আমার দীক্ষা হয়ে গেছে, গুরুজির কাছে বাবা যায়, গুরুজি পরে বাবা আমাকেও দীক্ষা দেন। তো গুরুজির কাছে যাওয়ার পরে গুরুজিকে দেখায় ছবিটা, যে এই সম্বন্ধে এসছে, কি করো, বলে না তোমার আর দেখতে হবে না, এখানে বিয়ে দাও। তো আমার যার জন্য ওই মোস্ট প্রবাবলি এই একটাই সম্বন্ধে এসেছিল আমার জ্ঞান তো, এবং বাবা মাই গিয়ে দেখে এসেছিল, আর আমি যেহেতু যাইনি তার জন্য আমার এক পিসুতো ভাই গিয়ে, পিসুতো ভাই না কেউ গেছিল বোধহয়, এক্স্যাক্টলি আমার মনে নেই এখন, গেছিল হয়তো কেউ, গিয়ে তারা দেখে এসেছে। তো বিয়ের পরে সাংসারিক জীবনে ধর যে সংস্কারগুলো আমার মধ্যে ছিল, সেগুলো ন্যাচারালি আমার ধর 2 মেয়ে হয়েছে,
তাদের মধ্যেও দেওয়ার চেষ্টা করেছি। যদি বলো কিভাবে, ধরো আমি রেলওয়ে চাকরি করতাম বললে প্রত্যেক বছর মানে ফ্রিতে যেতে পারতাম এদিক ওদিক। সেক্ষেত্রে আমি সবাইকে নিয়ে যেতাম যখন যেতাম। আর জেনারেলি কোনো মানে বড় শহর বা কোথাও যেতাম না, আমরা যেতাম হয় কোনো ফরেস্টে কিংবা তোমার কোনো ধর্মীয় স্থানে, নর্মদার ধারে টারে এইসব জায়গাতেই বেশি যেতাম, যাতে তাদের মধ্যে সেই জিনিসটা গ্রো করে। এবং মেয়েদেরও বলতাম যে দেশের প্রতি যে কর্তব্য আছে বা বাবা মার প্রতি যে কর্তব্য আছে, এবং ওরা সেগুলো মান্যতা দিয়েছে। এবং দুই মেয়েই ধরো যথেষ্ট উচ্চশিক্ষিত। হ্যাঁ, তো বড় মেয়েটা এখন ধরো কলকাতা থেকেই মাস্টার ডিগ্রি অবধি করেছে, কলকাতা লেডি ব্রাহ্মণ থেকে মাস্টার ডিগ্রি করে তারপর IIT বম্বেতে জয়েন করে, ওখানে ডক্টরেট করে এখন USA পোস্ট ডক্টরেট করছে, যেন হয়েও গেল, এই বছর হয়ে যাবে। তো ওদের ইচ্ছা দেশে ফিরে আসবে, মানে ওই দেশে আছে বটে কিন্তু ভালো লাগে না, বলে আমাদের ভালো লাগে না। ওখানে যে মন্দির আছে, ওখানে প্রচুর হিন্দু রয়েছে, সে মন্দিরে যায় বা ওদের বাচ্চাকেও নিয়ে যায়, আমি দেখেছি। মেয়ে বড় মেয়ে দুইয়েরই বিয়ে হয়ে গেছে, তো সেইভাবেই ওরা চলে অ্যাকচুয়ালি। তো ন্যাচারালি সেই সংস্কারটা তাদের মধ্যে কাজে লাগছে। প্লাস হচ্ছে খুব সাদাসিধে লাইফ লিড করে, কোনো ডিমান্ড থাকে না। ডিমান্ডে যখন প্রসঙ্গ এসছে, অনেকের কাছে আমি শুনি, মানে কি চারপাশে সারা সমাজে যে ঝগড়া একে অপরের সাথে, স্বামী স্ত্রীর সাথে, সেটা হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা ডিমান্ড আছে। স্ত্রী চাইছে তার স্বামী সেটা পূরণ করবে, আর স্বামীর ডিমান্ড তার স্ত্রী সেটা পূরণ করে দেবে। এই যে দুজনে চাওয়া পাওয়া, হ্যাঁ, তো সেই জায়গা থেকে দেখো বৌদিকে আমি দেখছি এখন, ঘটনা হচ্ছে যে মানে আমি যা দেখছি এখন বৌদিকে, তো আমার তো মনে হয় না যে কোথাও দ্বিধাদ্বন্দ্ব বা কোথাও তোমাদের দুজনের মধ্যে অশান্তি। বাট ঘটনা হচ্ছে যে এই অশান্তিটা তো স্বাভাবিক, কিন্তু শান্তিটা তো স্থাপন করতে গেলে সেখানে কিন্তু একটা লার্নিংয়ের একটা ব্যাপার আছে, একটা বুঝে শুনে চলার ব্যাপার আছে। তো তুমি সেটাকে কিভাবে, মানে তুমি নিজেও কতটা করেছো কিভাবে, আর বৌদিও কতটা কিভাবে? হ্যাঁ, যখন আমি বিয়ের পরে গেলাম গুরুজির কাছে, তখন গুরুজি আমার স্ত্রীকেও দীক্ষা দিয়েছিলেন। এবারে ধরো সেই সময় আমারও কিছু গ্যাপ পড়ে গেছিল মানে ক্রিয়াতে, আর বইয়েরও হয়েছিল সংসার জীবনে, তখন আমরা খুব ব্যস্ত। তারপর আমি পাঁশকুড়ায় বদলি হয়ে গেছিলাম, ডেলি প্যাসেঞ্জারই করতাম এখান থেকে, তো আমার সময় থাকতো না, মানে বাড়িতে আসতাম শুধু ঘুমানোর জন্য। আর তোমার তারপরে এবারে আমি যে কোনো যার কাছেই যেতাম, যে কোনো মহাত্মার কাছে গেলেও বৌদিকে নিয়ে যেতাম। তো শেষ বোধহয় বছর 7-8 আগে কি 10 বছর আগে একজন মহাত্মার কাছে গেছিলাম, আদ্যাপীঠে একজন। তো উনি খুব বড় সাধিকা ছিলেন অ্যাকচুয়ালি, এখন নেই, দেহতে নেই। তো উনি তারপরে আমার স্ত্রীকে বলে যে এরকম তোমরা দুজনে একসঙ্গে করো, আমরা দুজনে আলাদা আলাদা করতাম, বলে না একসঙ্গে তোমরা ক্রিয়াতে বসো, ভালো হবে। তো উনি তারপরে আমার মিসেসকে কিছু বলে যে যত পরে ভোরবেলা ওঠো। তো সেই অভ্যাসটা ধরো আমি ভোরবেলা উঠতাম আগে, এখন হয় না সব সময়, কিন্তু মিসেস এখনো অবধি রোজ 4টার মধ্যে উঠে পড়ে, 4:30টার মধ্যে জবে বসে যায়, এখনো রেগুলার করছে। তো এইগুলো ধরো মিসেস যখন তার মেয়ের বাড়িতে যাচ্ছে, তো মেয়ের জামাই তো দেখছে যে ভোরবেলা উঠে ঠাকুর ঘরে ঢুকে যাচ্ছে, ভোরবেলা ওদের ঘুম ভেঙে গেলে, তো এটাও তাদের লাইফে তো প্রভাব ফেলছে না। মানে বিষয়টা হচ্ছে যে মানে ওই নিজে আগে করো, হ্যাঁ, যদি কাউকে করাতে চাও তো আগে নিজে করো। হ্যাঁ, আমি এটার একটা মানে সোজা বাংলা ভাষায় একটা সরল ভাষায় নিয়ে আসছি কথাটাকে, এর ভেতরকার মর্মার্থটাকে, যে আমি যদি নিজে করি, মানে যদি কাউকে দিয়ে করাতে চাই, তো সেই কাজটা আমি নিজে করতে থাকি, সে দেখে দেখে সে একটা সময় করতে শুরু করবে, হয়তো নাও করতে পারে, বাট চান্স আছে সে করতে শুরু করবে। তাকে যদি আমি ডিকটেশন দিতে থাকি বা তাকে যতই হাত জোড়ে করে বলি না কেন, সে তত সময় করবে না যত সময় না আমি নিজে করছি সেটা। ঠিক ঠিক তাই হয়, আসলে তাই। তো
তো আজকের সময় দাঁড়িয়ে ধরো আমরা যারা যুবকরা আছি, ঠিক আছে, আমাদের এই 30-35 বছর বয়সের জায়গায় যারা দাঁড়িয়ে আছি, মানে তুমি আমাকে দেখছো সামনে থেকে, তুমি সমাজকে দেখছো, তাদের জন্য কি তোমার পরামর্শ থাকবে? এবং যারা ধরো একেবারে জীবন তোমার বয়সে আর কি, জীবনের অনেকটা পথ তারা দেখে নিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে, মানে আমি বলছি না যে সেই পরামর্শটা কেবলমাত্র আধ্যাত্মিকই হতে হবে এমন কোনো ব্যাপার না, না বেসিক যেটা মানুষের যেটা দরকার, মানে একটু নির্লোভ হয়ে চলা, আর নির্লোভ হয়ে চললে তোমার ডিমান্ডও কমে যাবে। ধরো তোমার 2টো প্যান্ট জামা আছে, ঠিক আছে, তাতেই চলছে তোমার, মানে আমরা যে প্যান্ট জামা পরি তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা ফুলফিল হলেই হলো। আর খাদ্যাভ্যাস যতটা সম্ভব ঘরের তৈরি খাবার খাওয়াই ভালো। এমনি আমরা বাইরে কেউ খাই না, হোটেলে গিয়ে খাওয়া সেই অভ্যাসই নেই অ্যাকচুয়ালি। তো এই অভ্যাসগুলো না থাকলে কি হয়, তোমার খরচও তো কমে যাবে অনেক। তোমার যে হোটেলে খাওয়া, অর্থনৈতিক ব্যালেন্সটা ঠিক থাকবে তোমার, তুমি অন্য কিছু কাজ করতে পারবে, কোথাও বেড়াতে যেতে পারবে। আর যখন যেরকম স্থানে জায়গা পাচ্ছ সেখানেই থাকো, অ্যাডজাস্ট করে নাও, বুঝেছো তো? তো সেইগুলো করলে আমার মনে হয় না জীবনের সমস্যা তৈরি হয়। আমাদের তো ডিমান্ড থেকেই সমস্যাগুলো আসে, বাকি রিকোয়ারমেন্টস আমার প্রত্যেকের মানুষের লাইফের রিকোয়ারমেন্টস কম। তোমার যদি বেশি টাকাও থাকে, তুমি টাকা দিয়ে রোগই কিনবে, আর তো কিছু কিনতে পারবে না। তুমি যদি চিন্তা করো ভালোভাবে, রোগই কিনবে তুমি, বাকি কিন্তু মানে খাবার বানিয়ে গরম গরম খাওয়া যায়, ফ্রেশ খাবার, কিন্তু তাকে ফ্রিজ কিনে, টাকা দিয়ে ফ্রিজ কিনে সেই ফ্রিজে 4 দিন ধরে জমিয়ে রেখে খাওয়ার আগে গরম করে খাচ্ছে ওই খাবারটাকে। ব্যাপারটা এটা ধরো এটা ছাড়া উপায় নেই আধুনিক জীবনে। হ্যাঁ, না মানে ধরো যাদের ক্ষেত্রে যতটা সম্ভব, যাদের ক্ষেত্রে সেটা বাধ্যতামূলক, তারা সেটা করছে, কিন্তু অনেকের ক্ষেত্রে মানে তুমি যেটা বলছো যে জীবনকে যত বেশি সিম্পল রাখা যায়, প্রয়োজনের দিকে তাকাও, চাহিদার দিকে তাকিয়ে লাভ নেই। চাহিদা ছোটাবে তোমাকে, তুমি ছুটবে, তোমার অ্যাংজাইটি বাড়বে, মানে বাকি তো দেখো সবই তো মনের খেলা। তুমি যদি অল্পতে সন্তুষ্ট থাকো, তোমার কি আছে, তাই না? একটা গান মনে পড়ছে, ওই চাওয়া আর পাওয়া নিয়ে ব্যস্ত জীবন, কি যে চাই কেন চাই জানি না কারণ, নচিকেতার গাওয়া একটা গান একটা। তো এটা সত্যি কথাই, অ্যাকচুয়ালি ডিমান্ড কমে গেলে তোমার অর্থনৈতিক ব্যালেন্সও অনেক ভালো থাকে, তোমার কোনো অসুবিধা হয় না, বা সমস্যা তৈরিও হয় না, সমস্যা তৈরি হওয়ার আগেই মিশে যায় অ্যাকচুয়ালি। একদম তাই। বেশ, আজকের এই কথাবার্তায় আর কি দেবাশিস তার জীবন জানলাম। এখানে দেবাশিস দা আমার কাছে যতটা বেশি করে মানবমধার পরিক্রমাকারী, তার থেকে বেশি কিন্তু দেবাশিস দা তার জীবনের কথা, একজন সাধারণ মানুষ, চাকরিজীবী মানুষ, সে তার দৃষ্টিকোণ থেকে কেমনভাবে এই দুনিয়াকে দেখেছে, সেটা আমি বোঝার চেষ্টা করলাম, এবং এখান থেকে আমি লার্নিং নেওয়ার চেষ্টা করলাম। আসলে এই এপিসোড দাদা করছি এই কারণেই, তোমার সামনে এবং বাকি যারা আছেন সবার সামনে এটা পরিষ্কার করে বলা যায়। আবার একবার বলছি, আমি নিজে শিখতে চাইছি, আমাকে মানবমধার প্রচারের জন্য সমাজের সাথে মিশতে হবে। আমি যদি একজন চাকরিজীবী, মানে চাকরি তো আবার পেশাগত জায়গা থেকে অনেক ভাগ আছে, সেদিক থেকেও আবার এক একজনের এক এক ধরনের মানসিকতা, ব্যবসার মধ্যেও এক একটা ধরনের ভাগ আছে। মানে কেউ ধরুন একটা সবজি বেচছে, আবার কেউ ধরুন চায়ের দোকানদার, সেও চা বেচছে, দুজনই তো ব্যবসাদার। মুদিখানার দোকানদারও ব্যবসাদার, রড ইট বালি স্টোন চিপ যে বিক্রি করছে সেও ব্যবসাদার। তো এদের যে মাইন্ডসেট, যেটা এদের জীবন, এরা যে সমাজটাকে যেভাবে দেখছে, আমি তো ওই প্রফেশনে গিয়ে সমাজটাকে দেখতে পারবো না। আমি যদি তার নির্যাসটুকু পেয়ে যাই আমার জীবনে, তো সেটা আমার কাছে সুযোগ আছে। আজকে মা নর্মদার জায়গা থেকে বলি আর যেভাবেই বলি, অনেকের সাথেই আলাপ হচ্ছে। আমার ফোন নাম্বার, মানে ফোনে যে 4-5 হাজার নাম্বার পড়ে আছে, তার মধ্যে তো হাজারখানা প্রফেশনের মানুষজন আছে যারা মা নর্মদার ভক্ত হিসেবে কোনো না কোনো সময় আমাকে ফোন করেছে। তো আমি যদি তাদের সাথে বসতে থাকি, তো আমারই ঘোড়া তো পূর্ণ হবে। আর যদি কেউ এপিসোড দেখে, আমি জানি না তার কি হবে, মেবি কিছু হবে না। তোমার কি হয় জানো তো, মানে তুমি যদি ঠিক মতো চলো, তোমার ঠিক সেই ধরনের লোকের সঙ্গে কানেকশন হতে থাকবে।
এটা আমি আমার লাইফে দেখি, যে তুমি নিজেও দেখো তোমার যে যতটা লাইফ স্প্যান এসছে, তুমি যে মেন্টালিটি নিয়ে চলতে শুরু করলে ঠিক সেই ধরনের মানুষের সঙ্গে মিশতে থাকবে। একদম তাই। আর চাওয়ার তো শেষ নেই, তুমি আনলিমিটেড চাওয়া, তুমি প্রয়োজনটাকে দেখা দরকার। প্রয়োজনটা দেখা দরকার। বেশ, এই এপিসোড আপনার জীবনে প্রয়োজন কিনা আপনি কমেন্ট বক্সে লিখলে তাহলেই আমি বুঝতে পারবো। আর দাদা, তোমাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমিও নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন, আনন্দে থাকুন। পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার।